আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ দিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, বিশেষ করে ব্রিটেনে যারা বাংলাদেশিরা বসবাস করছেন তারা চেয়ে আছেন তাদের স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আমরা সবসময় চিন্তা করি, প্রবাসে থেকেও যে বাংলাদেশের কথা স্মরণ করে আমরা বারবার ছুটে যাই, যে বাংলাদেশের কথা আমরা শুধু আমাদের মাধ্যমে নয়, আমাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। সেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কয়েকদিন পরেই আমরা পাব যে কোন দল সরকার গঠন করছে এবং কার মাধ্যমে কার কাঁধে গিয়ে পড়বে আগামীর বাংলাদেশ গড়ার সেই গুরুদায়িত্ব। প্রিয় দর্শক, এনটিভি ইউরোপের আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের সামনে আজকে প্রথম পর্ব নিয়ে আমরা হাজির হলাম এবং আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে যে কি নির্বাচনে কি হতে যাচ্ছে, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আদৌ বাংলাদেশের মানুষ তার বাংলা গড়ার অভিভাবককে খুঁজে পাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য বিশ্লেষণ হবে, ছুলছেড়া বিশ্লেষণ চলবে সেই নির্বাচনের সময় পর্যন্ত। আজকে 1 ঘন্টা আপনাদেরকে তাই আমরা সাথে নিয়ে শুরু করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম পর্যালোচনা। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব। আমাদের কাছে 2 জন গেস্ট আছেন। আমার ডান পাশে যিনি আছেন, অনেকেই আপনারা জানেন, সুপরিচিত ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং সিনিয়র জার্নালিস্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র মেম্বার এবং LB24-এর ম্যানেজিং এডিটর আমাদের মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারল। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে স্বাগত। আর আমার বাম পাশে আছেন, ওনাকেও আপনারা জানেন, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন সময় মিডিয়াতে কথা বলেন এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন। তিনি আজকে আমার সাথে উপস্থিত হচ্ছেন একজন আইনজীবী এবং বিএনপির ইউকে শাখার লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার এম লিয়াকত আলী। আপনাকেও স্বাগত। আপনাকে ধন্যবাদ। আজকের সম্মানিত উপস্থাপক, আমার সহ আলোচক, কলা কৌশলী এবং সম্মানিত দর্শক মণ্ডলী যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ক্যারল ভাইকে দিয়ে শুরু করতে চাই। ক্যারল ভাই, আর কিছুদিন পরেই আমরা শুনতে পাবো কে হবে বাংলাদেশের সরকার প্রধান, আপনার কি মনে হয়? ধন্যবাদ এনটিভি পরিবারকে এবং আপনাকে। শুরুতেই আমার যে আলোচক ব্যারিস্টার এম লিয়াকত আলী সাহেব আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শুরুতেই ভাষার মাস, শহীদ দিবস উপলক্ষে যারা ভাষার জন্য প্রাণ দিচ্ছেন, বাংলাদেশের মুক্তির জন্য প্রাণ দিচ্ছেন, এই পর্যন্ত 24-এ যারা প্রাণ দিচ্ছেন সবার রুহের মাহফিরাত কামনা করছি এবং যারা তাদের জন্য আমরা আজকে এখানে কথা বলতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি তাদের জন্য। আসলে আমি এই গত প্রায় দীর্ঘ 1 মাসের উপরে বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ একটা মানে উৎসব আমেজের মতো হয়েছে এবং আজকেও দেখলাম মানুষ ঢাকা থেকে বাইরে যাচ্ছে। ঈদের দিনে যেভাবে মানুষ যায় ট্রেনে, বাসে, মনে হচ্ছে যে ঈদের ছুটিতে যাচ্ছে। মানুষ খুব একটা আনন্দ এবং উৎসবমুখী পরিবেশে মানুষ, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, এখন যার যার অবস্থানে গিয়ে ভোট দিবে, এটাই একটা বড় আশা মানুষ মনে বড় একটা পাওয়া এখন পাইতেছে। এই সুযোগটা মানুষ এখন নিছে এবং আমার বিশ্বাস মানুষ সেই আনন্দ এবং উৎসবমুখী পরিবেশে আগামী 12 তারিখ তার মূল্যবান ভোট প্রদান করবে, প্রয়োগ করবে। কিন্তু তাদের আরেকটা জিনিস আমি অবাক হলাম, কিছুক্ষণ আগেও দেখলাম, যেটা আমরা 5 তারিখ পরে আশা করি নাই যে বাংলাদেশে এরকম সম্ভাবনায় বললেখায় জড়িতে একটা পক্ষ আরেকটা পক্ষে আক্রমণ করতে, একটা পক্ষ বাইর বউ তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং সিলেটে আরেক জায়গায় হয়েছে এবং ঢাকার বাইরে আরেক জায়গায়। এই পরিবেশটা আমরা মোটেই আশা করি নাই। আমরা ভাবছিলাম একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা ভোট প্রয়োগ করবো এবং সবাই যার যার পছন্দের লোককে প্রয়োগ করবে এবং সুস্থ সুন্দরভাবে ভোটটা হবে। এরপরও আমি আশা করছি যেভাবে বর্তমান সরকার এবং সেনাবাহিনীরা পদক্ষেপ নিচ্ছে, আমি আশা করব। বাট যেটা ঘটনা হয়েছে গত এই রাত্রে, এটা মোটেই কাম্য নয়। আপনি কোন দলকে আশা করছেন সরকার গঠন করবে? সেটা এই শুরুতেই তো বলা খুব কঠিন, কিন্তু আমি বললাম তো বাংলাদেশে মানুষ এইবার একটু ব্যতিক্রম দিচ্ছে। দল হবে না, কিন্তু মানুষ ভোট দিবে এবং যদিও বাংলাদেশে একটা বড় দল
আওয়ামী লীগ এইবার ইলেকশনে নাই, ভোটে নাই, তারপরও বোঝা যাচ্ছে না, কারণ মানুষ তো নতুন প্রজন্মরা ভোটের খুব আগ্রহ হচ্ছে। এবং আপনি দেখতেন যে 12 কোটির প্রায় ভোটারের মধ্যে 6 কোটির মতো মহিলারা আছেন। তো এইবার ভোট যারা দিবে, কোনো দলকে নৌকা নাই, দানের শীষ বা দাঁড়িপাল্লা, এইগুলো মানুষ কম দেখবে। মানুষ যোগ্য সৎ ব্যক্তি যাদেরকে গত 17 বছরে যাদেরকে দেখতে, পাশে দেখতে, এবং যাদের মাধ্যমে সরকার গেলে মানুষের এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন, দুর্নীতিমুক্ত হবে, তাদেরকেই ভোট দিবে এবং তারাই জয় হবে। সেই হিসাবে এখনো বলা যাচ্ছে না, তবে খুবই মানে ধরেন এক সময় যে জামাতের কথা বলতেছি, জামাত 12% ভোট পায় না সর্বোচ্চ বেশি। সে জামাত খুবই মানে আমরা গণেই নাই, আমরা মিডিয়া মানুষরা জামাতকে কখনো গণি নাই। ইভেন গত 6-7 মাস আগে আমরা এক জায়গায় বসছিলাম আমরা, যে কিন্তু এখন দেশে গিয়ে দেখলাম সেই অবস্থা নাই। এখন জামাত ঐক্য এবং বিএনপি ঐক্য খুবই পাশাপাশি আছে। আচ্ছা, মানে দিলে নাই। সোশ্যাল মিডিয়াতে আপনার একটা বক্তব্য শুনছিলাম যে আপনি বলছিলেন যে এবার সিলেট থেকে প্রধানমন্ত্রী হবে। তো ইঙ্গিতটা কি আপনি ডক্টর শফিকুর রহমানকে করেছেন? সেটা মানে আমরা তো অনেক আবেগ, এবং আমরা সিলেট দেশে, আমি তো সিলেটের বাড়ি, সিলেটে ছিলামই, এবং সিলেটের লোকজনই বলতেছে, সিলেটের এই একটা গ্রুপ তো অবশ্য অন্ধভাবে যারা জামাত করে, জামাতকে ভোট দেবে, যারা বিএনপি করে দানের শীষে ভোট দেবে, সেটা অন্ধ। কিন্তু জেনারেল পাবলিক বলে সিলেটে, বৃহত্তর সিলেটে মানুষ, আমি অনেক জায়গায় দেখছি যে মানুষ ভাবেই নাই কোনোদিন যে সিলেটের মানুষ প্রধানমন্ত্রী হবে। কিন্তু এইবার যদি জামাত ক্ষমতা যায়, তাহলে সিলেটের মানুষ করতে প্রধানমন্ত্রী তো জামাতেরই শফিকুর রহমান হবে। সেই হিসাবে মানুষ আশা করতে যে জামাত ক্ষমতায় গেলে সিলেটের প্রধানমন্ত্রী হবে। ধন্যবাদ। আমরা আসবো, আপনার বক্তব্য পরিষ্কার। ব্যারিস্টার এম লিয়াকত আলী, একজন আইনজীবী, আপনি যুক্তরাজ্য বিএনপির লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন বিষয়ে বা আইনের যে বর্তমানের যে অবস্থা, বা যেটা আমাদের ক্যারল ভাই বলছিলেন, আপনাকেও আমার একই প্রশ্ন যে আপনি কি মনে করছেন এবার, আপনি যেহেতু অবভিয়াসলি সরাসরি বিএনপিকে সাপোর্ট করেন, আপনিও তো বিএনপির কথা বলবেন, বাট 12% যেখানে ভোটার ছিল জামাত ইসলামের, এখন যে আগামীতে জামাত ইসলাম সরকার প্রধান হবেন বা সরকার গঠন করবেন, এই ধারণাটা আসার পেছনে কি বিএনপির কোনো দুর্বলতা আছে কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নের আনসার দেওয়ার আগেই বলি যে এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ নির্বাচন। এর আগে কিন্তু 12টা নির্বাচন হয়ে গেল। আমরা বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে বলি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। তার মধ্যে 1991 সালের নির্বাচনটাকে বলা হয় স্মরণকালের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেছেন যে সেই নির্বাচন আরও বেশি গ্রহণযোগ্য হবে, এবং আমরা আশাবাদী। এবং আপনি যেটা বললেন যে জামাতে ইসলামী বিএনপির কোনো দুর্বলতার কারণে তারা পার্সেন্টেজ আজকে বা তারা প্রতিযোগিতায় চলে আসলো কি না, বিষয়টা সেই জায়গায় না। আপনি যদি দেখেন এই বাকি যে 12টা নির্বাচন বাংলাদেশে হলো, যে গ্রহণযোগ্য নির্বাচন যেগুলো হলো, যখন জরিপ হতো বা ইলেকশনের রেজাল্ট আসতো, কোন দল নাম্বার 1, 2, 3, 4 পজিশনে থাকতো, সবসময় কিন্তু বিএনপি অথবা আওয়ামী লীগ নাম্বার 1, নাম্বার 2, 30 থেকে 40%। থার্ড পজিশনে অনেক সময় আমরা জাতীয় পার্টিকেই দেখতাম, ফোর্থ পজিশনে আমরা জামাতকে দেখতাম, যেটা 5% থেকে আপনি বলবেন 12% পর্যন্ত তারা উন্নীত হয়েছিল। কিন্তু এইবার নির্বাচনটা ভিন্ন, কারণ এইবার হচ্ছে দুইটা জোট। কারণ হচ্ছে আমরা ওদেরকে হারিয়েছি। লিয়াকত ভাই, আমরা 5 জুলাই আসবো আপনার কাছে। লিয়াকত ভাই, আপনি বলছিলেন বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষিতে, বা বিশেষ করে আমার যে প্রশ্নটা ছিল সরাসরি আপনার কাছে, যে এখানে বড় একটি দল বিএনপির মানে কেন এই দুর্বলতাটা তৈরি হলো, যদি সরাসরি প্রশ্ন করতে চাই, যে এখন তো চিন্তা করা হচ্ছে, কেউ কিন্তু বলছে না, একটা সময় কিন্তু বলছিল যে নির্বাচন দিলেই বিএনপি সরকার গঠন করবে, কিন্তু এখন একটা প্রতিযোগিতা হচ্ছে, সেটাই আমরা ধারণা করছি। এই জায়গাটা কি বিএনপির কোনো দুর্বলতা সেখানে আপনি দেখেন কিনা? আপনি যদি একজন বিএনপি। না, আমি সেখানে কোনো দুর্বলতা দেখি না, আমি একটা উৎসব দেখি। আচ্ছা, কারণ হচ্ছে আমি আপনাকে যেটা বলছিলাম যে বাংলাদেশে এই যে আগের 12টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য ছিল। আপনি প্রতিটা নির্বাচনে দেখবেন বিএনপি এবং জামাত নাম্বার 1, 2 পজিশনে থাকতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকতো, কিন্তু অনেক সময় জাতীয় পার্টি জোট, ফোর্থ পজিশনে জামাত ইসলাম, যেটা 5 থেকে 12% আপনি বললেন তারা উন্নতি হয়েছিল। এইবার যেহেতু আমরা 5 আগস্ট 2024 আমরা এই ফেসিস্টকে আমরা সবাই মিলে আমরা পরাজিত করেছি, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা নির্বাচনের প্রতি আমরা যাচ্ছি। এখন
যেহেতু এখানে দুইটা জোট, একটা হচ্ছে বিএনপি দলীয় জোট আর একটা হচ্ছে 11 দলীয় জোট। সো স্বাভাবিকভাবেই ভোট তো দুই ভাগে বিভক্ত হবে এবং একটা তুমুল প্রতিযোগিতা হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, সেটাই আমরা চাই। একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং হ্যাঁ, জামাত ইসলামী এখানে তারা শক্ত প্রতিযোগিতা করুক। কারণ হচ্ছে যেভাবে একজন একটা গণতন্ত্রের স্বার্থে যেভাবে সরকারি দল পাশাপাশি বিরোধী দলও কিন্তু শক্ত বিরোধী দল প্রয়োজন আছে। সো সেই জায়গায় এটা বিএনপির কোনো দুর্বলতা না, কারণ অনেকগুলি জরিপ আমি মাঠে দেখলাম, প্রথম আলো জরিপ দেখলাম, রয়টারের জরিপ দেখলাম, অনেকগুলি জরিপ এই মুহূর্তে অলরেডি আছে মাঠে। সেইখানে বলা হচ্ছে বিএনপি 65 থেকে 70% ভোট পাচ্ছে এবং জামাত ইসলামীকে কিন্তু 19 থেকে 30% পর্যন্ত ভোট দেখানো হচ্ছে। এবং আমি আস্তে আস্তে আরেকটা জরিপ দেখলাম গতকালকে, যেটা রিপোর্ট এসেছে, যে বলা হচ্ছে যে বিএনপি হয়তো 208টি আসনে এগিয়ে আছে, জামাত ইসলাম হয়তো 47টি আসনে এগিয়ে আছে, বাকিগুলো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বাট এইসব জরিপ আমি আবার অতটা বিলিভ করি না। যেটা 91-এ আমরা দেখেছি, জরিপগুলি কিন্তু বলেছিল যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি, পরে দেখা গেলো কি বিএনপি 147টা, আওয়ামী লীগ পেয়েছে মনে 85টা, এরকম সিচুয়েশন ছিল। বাট জরিপে কিন্তু সেই জায়গায় আবার জামাত ইসলামকে কিন্তু এগিয়ে রাখা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যদি ভোট হারটা কম আসে, সেখানে জামাত ইসলাম সরকার গঠন করবে। আজকে আমি একটা জরিপ দেখলাম, সেটা আজকে বের হয়েছে, ইকোনমিক্স এটা কিন্তু কলাম করেছে, যে যদি ভোট 58%-এর নিচে হয় তাইলে জামাত ইসলামী মানে একটা কম্পিটিশনে চলে আসবে। আর যদি ভোট কাস্ট 58%-এর উপরে, 65-এর উপরে যদি যায়, তাইলে বেশিরভাগ জায়গায় জামাত হারবে, এইটা বলা হচ্ছে। সো হ্যাঁ, এইটা বাট ওই জরিপগুলা আসলে ডিপেন্ড করে আপনি এই স্যাম্পলগুলা 5,000, 10,000, 1 লক্ষ, 5 লক্ষ কত মানুষের স্যাম্পল নিলেন, কোন জায়গা থেকে স্যাম্পলগুলো নিলেন, এইটার অনেক কিছুর উপর নির্ভর করে। আর সবচেয়ে বড় কথা হলো একটা উৎসব মুখর নির্বাচন হবে, কারণ আমরা গত 15 বছর ভোট দিতে পারি নাই। এই যে তরুণরা আজকে, যার বয়স ধরেন 25 থেকে 35 বছর, এরা কিন্তু ভোট দিতে পারে নাই। এই যেটা উৎসব, 4 দিনের ছুটি, ঢাকা শহরে দেখা গেল, আজকে ঢাকা শহরের চিত্রটা খুব ভালো লাগে দেখতে। এবং আপনি যদি লঞ্চঘাটে যান, আপনি ট্রেন স্টেশনে যান, আপনি সব জায়গায় বাস স্ট্যান্ডে যান, সব মানুষ বাংলাদেশে যাচ্ছে, মনে হচ্ছে এটা ঈদের মতো একটা আমেজ। সেই আমেজটা আমরা 91-এ পেয়েছিলাম, সেই আমেজটা আমরা 96-এ পেয়েছিলাম, 2001-এ পেয়েছিলাম, আমি 2008-এর কথা একদম বাদ দেবো না। সেই আমেজটা ছিল, যদিও ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমেজটা ছিল। এরপর থেকে আপনারা দেখেছেন গত 17 বছর বাংলাদেশে কি হয়েছে, এটা বলতে গেলে সময় বেশি লাগবে। সেই আমেজটা আবার ফিরে এসেছে এবং তরুণরা বলছে এই প্রথমবার আমরা ভোট দিতে যাব। ধন্যবাদ লেখক, আপনি খুব চমৎকার করে আপনার অবস্থান পরিষ্কার করেছেন। ক্যারল ভাই, আপনি একজন সাংবাদিক এবং বিভিন্ন সময় আপনি কলাম লেখেন বা কথা বলেন, রাজনীতি নিয়ে অনেক ধরনের পর্যালোচনা করেন। প্রথম যে প্রশ্নটা আপনার কাছে ছিল, এরই ধারাবাহিকতা থেকে আমি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশে বর্তমানের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের সহিংসতা দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় যে দলই সরকার ভোট বেশি পাবে বা ভোট কেন্দ্রে যাওয়ার সময় সাধারণ মানুষ সেক্ষেত্রে আতঙ্কে আছে? আপনার কি এই জায়গাতে আপনি কি বলবেন? ওইটা বলার আগে একটু আপনি যেটা বলছেন, একটু লেখক ভাই বলছেন যেটা, মানে উনি যে জরিপ বলছেন, আমিও অনেকগুলো জরিপ দেখতেছি, আজকেও জরিপ দেখছি, এবং মানে উনি যেভাবে বলছেন ঠিক অপোজিটও আছে। অনেক জায়গায় দেখা গেছে জামাতে গিয়ে আছে কিছু জায়গায়, 4-5টা। তো এটা মূল কথা না, যেটা আমি বলছি, আগেও বলছিলাম যে আপনার সাথে অনেক আগে আলাপ হয়েছিল যে আমরা মিডিয়ার সংবাদ একসময় জামাতের সাথে বিএনপি মানে কোনো তুলনাই হইতো না। আমরা দেখছি গত কয়েক মাস আগেও, কিন্তু বিএনপির সাথে জামাতের তুলনা মানে ব্যতিক্রম আছে, অনেক পিছিয়ে, কিন্তু সেটা এখন আর নাই। যাতে আমরা এটার অনেকটা কারণ আছে যেটা আমি দেখতেছি বিভিন্ন জায়গায়। এক নম্বর হলো ব্যক্তি লিডারশিপ। জামাতের যে তাদের একটা নেতা পাইছে, যে মেইন, ওনার একটা ক্যারিশমা আছে, উনি যেখানে যায় কথা বলে, তার কথাগুলো মানুষে গ্রহণ করে, যেটা উনি যুক্তি দিয়ে কথা বলেন এবং বিভিন্ন কৌশলে কথা বলেন, সবগুলো একটা মানুষ গ্রহণ করতে পারে। সেকেন্ডলি কিন্তু আমরা এখন তো আওয়ামী লীগ নাই, একটা বড় দল নাই, এবং তারা অধিকাংশ লোক তারা ভোট দিতে পারবে না, যেহেতু সুতরাং জামাত আর বিএনপি চলে আসছে, অন্য কোনো দল বা ব্যক্তি নাই। এর মধ্যে যেটা আমি সিলেট থেকে বলতেছি, আরও কিছু জায়গায় দেখছি জামাতের কিছু, বিএনপির কিছু জায়গায় মানে স্বতন্ত্র প্রার্থী হয়েছে আমাদের সিলেট জকিগঞ্জ এখানেতে, এবং সে পাশ করার সম্ভাবনা আছে মাহমুদ নামে একটু। এরকম বিভিন্ন জায়গায় রুমিন ফারহানা আছে, এরকম অনেক জায়গায় শক্তিশালী জামাতের। রুমিন ফারহানা কি পাশ করার সম্ভাবনা? পাশ করা না হলে কম্পিটিশনে যাবে সেখানে, যেহেতু যে আছে শক্তিশালী অবস্থান আছে সেখানে। এরকম অনেক জায়গায় রাজনৈতিক জীবন, এরকম অনেক জায়গায় বিএনপির শক্তিশালী লোক স্বতন্ত্র হয়ে খাড়া হয়েছে, তারা একটা ভোট কমবে। সেকেন্ডলি ইদানিং আমরা বিভিন্ন মিডিয়া এবং দেখতেছি যে
আগে সরকারের যে অপকর্ম করেছে, যে দুর্নীতি করেছে, যে লুটপাট করেছে, এই ওরা করতে কতটুকু আমরা তো সরাসরি দেখছি না, কিন্তু এই স্লোগান কিন্তু সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় খুব বেশি প্রচার হচ্ছে এবং সেগুলো মানুষ বিশ্বাস করতেছে এবং অনেকে তো ভুক্তভোগী দেখতেছে। ঠিক আমাদের সিলেটে সাদা পাথর নিয়ে অনেকগুলো আমরা দেখলাম। এরকম বিভিন্ন জায়গায় দুর্নীতি, লুটপাট, দখলবাজ, এইগুলোর কারণে আমার মনে হয় বিএনপির একটা ভোট কমে যাচ্ছে, যার জন্য গিয়ে জামাতের যেটা মানে বাড়তেছে। চমৎকার, আপনি পরিষ্কার করেছেন। আমি যে একটা বিষয় আপনার কাছে শুনতে চাই যে তরুণ ভোটার এখন কিন্তু অনেক হয়েছে, আমরা শুনছি কোনো পরিসংখ্যানে বলছে প্রায় 4.5 কোটির মতো তরুণ ভোটার আছেন। আপনি কি মনে করেন তরুণ ভোটাররা কার দিকে? তরুণ এটাই সবচেয়ে মজা, এটাই সব আমার বিশ্বাস, এটাই একটা পরিবর্তন আছে। এবং তরুণ যারা ভোটার গত 3-4 ভোট দিতে পারে নাই, তাদের বয়স এখন 35 বছর পর্যন্ত একবার ভোট দিতে, তাদের প্রথম ভোট। এবং তারা কিন্তু তরুণরা কিন্তু আগে আমি বলছি না, তরুণরা কিন্তু ব্যক্তি দেখবে, যে সৎ যোগ্য লোক দেখবে, যার মাধ্যমে, কারণ এখন মডার্ন যুগ, টেকনিক্যালের যুগ, তারা সব কিছু দেখতে পারছে, কে কীভাবে দেশ চালাবে, কে কার অবস্থান কীভাবে, কে দুর্নীতি করে, কে টাকাবাজি করে, ওইগুলো কিন্তু। এবং তরুণরা কিন্তু নতুন প্রজন্ম এবং তারা তরুণদেরকেই ভোট দিবে, তরুণ যেদিকে আসছে। এবং জুলাইয়ের আন্দোলনে যারা সরাসরি জড়িত আছে, জামাতের আরেকটা পাল্লা বাড়ি হয়েছে এই কারণে যে এনসিপি তাদের সাথে নয়, কারণ এনসিপি খুব বড় দল নয়, কিন্তু এনসিপির কিন্তু প্রভাব এখন বাংলাদেশের তরুণরাই করতেছে, তরুণরাই এনসিপির লোক। এবং তরুণরা বেশিরভাগ এনসিপি, যেহেতু এনসিপি জামাতকে দিচ্ছে, এই জন্য জামাতের পাল্লাটা একটু বাড়ি। ধন্যবাদ। আপনি আমাকে লাস্টে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলেন যে মানুষ সুন্দরভাবে বুঝে দিবেন, এটা আমার বিশ্বাস এইবার মানুষ খুব সুন্দরভাবে ভোট দেবে। এবং সরকার এবং সেনাবাহিনী সহ, যেহেতু খুব আজকেও আমি দেখছি খুব সতর্ক দিচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও 2 একটা অঘটন করছে, কিন্তু আমার মনে হয় মানুষ উৎসব মুখে মুখে শান্তিতে ভোট দিবে। ধন্যবাদ ক্যারল ভাই। আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। আমার মানে আমাদের সহ আলোচক যেটা বলছিলেন যে তরুণ ভোটারদের যে একটা ওজন আছে বর্তমানে, যে সংখ্যাটা আছে, এটা অনেক ক্ষেত্রেই দাঁড়িপাল্লায় গিয়ে ভর করছে। এটা আপনি কি বিশ্বাস করেন কিনা, বা এটা আপনি কি বলেন? আমি যেহেতু এনসিপি মানে এই তরুণ একটা দল, এবং এই এনসিপি তরুণদের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করে, কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করে আপনি কি বলতে পারবেন? এখন এনসিপির পজিশনটা কোথায় চলে গেছে? তারা 8% থেকে শুরু করেছিল, নামতে নামতে এখন 4% চলে গেছে তাদের জনপ্রিয়তা। এখানে শুধু তরুণ না, অনেকেই আছে। সো বাংলাদেশে অবশ্যই তরুণরা একটা ফ্যাক্টর এই নির্বাচনের জন্য। কেন মনে করেন বিএনপি সরকার গঠনের ক্ষেত্রে তরুণদের ভোট পাবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন আপনার। কারণ হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কল্যাণমুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য 51 দফা ইশতেহার ঘোষণা করেছে। ওইখানে তরুণদের জন্য বলা হয়েছে বাংলাদেশে 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করা যাবে এই তরুণদের জন্য, এবং তরুণরা যখন বেকার থাকবে তাদের জন্য বেকার ভাতা দেওয়া হবে। এই তরুণরা যদি বিদেশে যায় তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, এবং এই তরুণরা বিদেশে যাওয়ার আগে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন বিষয়ে, যাতে তারা বিদেশে গেলে কর্মসংস্থানের মাধ্যমে যাতে বেশি রেমিটেন্স পাঠাতে পারে। এই যে 1 লক্ষ কর্মসংস্থান, বেকার ভাতা দেওয়া হবে যত। এই কারণে আমি মনে করি জেনজিরা, তরুণরা আমাদের দিকে ইনশাল্লাহ ভোট দেবে। এবং আরেকটা জিনিস আপনারা দেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার মানুষ দায়িত্ব দিয়েছে বিশ্বাস করে, ততবারই কিন্তু তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছেন, সুন্দরভাবে পালন করেছেন। বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বলেছেন 9টা দিকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি 51 দফা বলতে যাবো না, সময় বেশি লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বলা হচ্ছে যে বাংলাদেশে যারা প্রান্তিক এবং দরিদ্র এবং নিডি যে ফ্যামিলিগুলা, ওদেরকে উনি ফ্যামিলি কার্ড দিবেন, এবং 2000 থেকে 2500 প্রতি মাসে ওনাদের কার্ডে দেয়া হবে, এবং ওনারা যাতে ওনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারেন। সেকেন্ড হচ্ছে ফার্মার কার্ড। ফার্মারদের ভর্তুকির জন্য, সারের জন্য, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য বলা হচ্ছে যে আমরা ফার্মারদের কার্ড দিব, এবং এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, তারা অর্থনীতিতে ভূমিকা রাখবে। তারপরে শিক্ষা খাতে দেখেন, শিক্ষা খাতে আমরা বলেছি যে প্রত্যেকটা শিক্ষকের কাছে একটা করে ল্যাপটপ যাতে যায়। মিড ডে লাঞ্চ এই দেশে দেখেন ফ্রি লাঞ্চ দেওয়া হয় স্কুলে, ফ্রি লাঞ্চের কথা আমরা বলেছি। এবং আপনি যদি দেখেন স্বাস্থ্য খাতে 1 লক্ষ আমরা ডাক্তার নিয়োগ দেওয়া হবে, হ্যাঁ, স্বাস্থ্যকর্মী সারা বাংলাদেশে। ধন্যবাদ। লিয়াকত আলী, আপনি বলছিলেন যদি একটু কন্টিনিউ করতেন যে তরুণদের ব্যাপারে যেটা বলছিলাম, যে বিএনপি আসলে তরুণদের ফেভারে কতটুকু আছে। জি, আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি, যদি আবার দিতে হয় বলবো যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তরুণদের যারা বেকার থাকবে, বেকারত্ব ভাতা দেওয়া হবে, বিদেশে গেলে এদেরকে বিদেশে যাওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে, ঋণ দেওয়া হবে, সেই ঋণ তারা আস্তে আস্তে পরিশোধ করতে পারবে। এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, বিদেশে যাওয়ার আগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বিদেশে গেলে রেমিটেন্স আমাদের দেশের জন্য বেশি কালেক্ট করতে পারে।
তারপরে আমি অলরেডি বলে ফেলেছি ফ্যামিলি কার্ডের কথা, অলরেডি বললাম ফার্মার কার্ড, অলরেডি বললাম আমরা স্বাস্থ্য খাতে ফ্যামিলি কি করব। কার্ড এবং তারপরে- কৃষি কার্ডের যে কনসেপ্টটা একটু যদি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, আপনি যদি একটু বলেন। এটা খুবই ভালো একটা কনসেপ্ট, ভেরি নাইস একটা স্ট্রাকচার। আমার মনে হয় দীর্ঘদিন তারেক রহমান বিদেশে থাকার কারণে এই ধরনের অনেক কিছুর সাথে উনি নিজেও অভ্যস্ত হয়েছেন, যে কারণে এই ধরনের ফর্মুলা তিনি অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছেন। অ্যাজ এ লিডার হিসেবে এটা ভালো ছিল, বাট অনেকেই একটু প্রশ্ন রাখছেন যে এখানে এক্সিটটা কি ছিল, বা এটা যে বাজেট প্রণয়নের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে এটা রাইট কোনো বাজেট, কোথা থেকে বাজেট আসবে সেটা বলছিলেন না। এটা নিয়ে আপনি একটু মন্তব্য করবেন। এর আগে একজন কলারকে নিচ্ছি। ধন্যবাদ। কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নাম শামীম, বলছিলাম ইস্টার্ন থেকে। আচ্ছা আচ্ছা, শামীম ভাই কথা বলেন। অ্যাকচুয়ালি জি শামীম ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটা মোবাইল শুনতে পাচ্ছি। আমি আপনাদের কাছে অবজার্ভ করতেছিলাম। জি। মানে আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এক একটা মানুষ এক একটা এন্টিটি, একটা মানুষের একটা নিজস্ব মতামত থাকে এবং তার একটা পজিশন থাকে। ওই হিসাবে আপনারা যে আলাপটা করতেছিলেন জামায়াত বা বিএনপির কতটুকু কার মানে পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের খালেদা জিয়া যেন একজন আপসীর নেত্রী ছিলেন। আমি ব্যারিস্টার সাহেবের কাছে কোশ্চেনটা রাখতেছি, আজকে উনি নাই। আমার কাছে কেন জানি মনে হয় এটার একটা ইম্প্যাক্ট এই ইলেকশনে পড়ার কথা। কারণ খালেদা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে অনেক আলোচনার সমাপ্তি কিন্তু কমে যেত, এবার একটা ভাস্ট অপরচুনিটি থাকতো বিএনপি জিতার। সে জায়গায় এখন তারেক জিয়া এবং তার মেয়ে চেষ্টা করে যাচ্ছেন এই জায়গাটা আসার জন্য। তো আপনাদের কাছে প্রশ্ন, বিশেষ করে ব্যারিস্টার সাহেবের কাছে কোশ্চেন, যে এটার কতখানি ইম্প্যাক্ট এই ইলেকশনে বিএনপির জন্য পড়তে যাচ্ছে। গুড কোয়েশন, ভেরি গুড কোয়েশন। এবং আমার একটা আপনার সাথে একই কোয়েশন, যে বেগম খালেদা জিয়ার যে একটা জনপ্রিয়তা ছিল আমরা দেখেছি, আমার মনে হয় নির্বাচনের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে এটা খুব একটা লক্ষণীয় না। মানে এটা আপনি সেটা কিভাবে দেখছেন? কলারের কোয়েশনের আনসার ছোট্ট করে দিবেন, এরপরে আমার কোয়েশনের আনসার সাথে আপনি যেটা বলছিলেন। ধন্যবাদ। জি, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, মানুষ ওনাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছিল, উনি কিভাবে আমরা যদি একটু পয়েন্ট টু পয়েন্ট যাই তাহলে মানে আমাদের আরো। এবং আপনারা যেটা বললেন যে জনাব তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদাদের সুযোগ্য সন্তান। এবং আপনারা দেখেছেন গত 15 বছর উনি কীভাবে দলকে ধরে রেখেছেন, এইখান থেকে কীভাবে আমাদেরকে ইউনাইটেড করেছেন, আমাদের দলকে কীভাবে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং এই যে আমাদের 51 দফা যেটা বললাম ইশতেহার, এর আগে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন 31 দফা, বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন ভিশন 2030, এবং 13 জুলাই 2023 সালে আজকের আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন রাষ্ট্র সংস্কারের 31 দফা। এবং 31 দফায় উনি বলেছিলেন উনি কি করবেন জনগণের জন্য, একটা একটা করে বলেছিলেন। যেহেতু বললেন যে আমি অল্প সময় আনসার দিব, এই জন্য বলবো ইনশাল্লাহ আমাদের নেতার প্রতি আপনারা বিশ্বাস রাখেন, কারণ এই যে 9টা বিষয় গুরুত্ব দিচ্ছেন, আমার নেতা একটা একটা করে বলেছেন। এবং ভাইয়ের ওই কথাটা আমি আনসারটা আমার এখন শেষ হয় নাই, যে ওই যে ফান্ডটা কোত্থেকে আসবে। আসলে হয়েছে কি, এই 15-17 বছরে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে চলে গেছে, 92,000 কোটি টাকা ব্যাংক থেকে উদা হয়ে গেছে। এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। 12,000 কোটি টাকা দিয়ে যে পদ্মা সেতু শেষ হওয়ার কথা ছিল, 52,000 কোটি টাকা দিয়ে সেটা শেষ হচ্ছিল না, কারণ কি মেগা দুর্নীতি। এই যে প্রজেক্টগুলি 11 থেকে 12 বিলিয়ন লাগবে প্রতি বছর। আমরা কোটি কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই স্বাস্থ্য খাত, এই যে ইয়াংদের ইয়ুথ যেটা বললাম, আরও কয়েকটা জিনিস আমি বলবো এখন, আমরা দিতে পারবো। 3% জানি টোটাল বাজেটের টাকা এখানে মাত্র যাচ্ছে। সো আমাদের হয়েছে কি, ওই যে 234 বিলিয়ন চলে গেছে, ওই টাকাটা যদি দেশে থাকতো বা আনা যায়, 25 বছর আমরা এই কোটি কোটি মানুষকে এই সেবাগুলি দিতে পারবো ইনশাল্লাহ। এই জিনিসটা যেন আর না হয় বাংলাদেশে, এগুলো যেন রিটার্ন আসে। এবং আমি আমার কথাগুলি শেষ হয় না, আমার দুই একটা কথা আমার নেতা জনাব তারেক রহমান যেগুলো ঘোষণা করেছেন, এগুলো আমি বলতে চাই অল্প সময়ের মধ্যে, যদি আপনি আমাকে সময় দেন। সেটা হচ্ছে কলারের। হ্যাঁ, কলারের আপনি কি মনে করেন যে কলারের যে কোয়েশনটা করলেন, আমাদের একজন কলার লাইনে আছেন, আমি একটু পরে কলারকে নিচ্ছি। আপনি কি মনে করেন যে বেগম খালেদা জিয়ার যে বর্তমানে যিনি মারা গেলেন, ওনার যে বর্তমান
এখন তো উনি ওনার যে অবস্থানটা ছিল, জনপ্রিয়তা ছিল, উনি না থাকার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত কিভাবে হচ্ছে? ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত দান করুক। সো বাংলাদেশের কোটি কোটি মানুষ ওনাকে পছন্দ করে। তো আমি বলবো একটা শূন্যতা তো আছেই, কিন্তু আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেছিলেন, জনগণকে বলবো আপনারা ভালোবেসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আপনারা একটা বার আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। উনি যে কথাগুলি বলেছেন, উনি 31 দফার কথা বলেছেন, উনি 51 দফার কথা বলেছেন, উনি এই 9টা বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আপনারা দেখেন উনি ইমপ্লিমেন্ট করেন কিনা, একটাবার ওনাকে সুযোগ দিয়ে দেখেন। আমি মনে করি ওনাদের সুযোগ্য সন্তান, ইনশাআল্লাহ দেশের জন্য কিছু করবেন। ধন্যবাদ। আমরা একজন কলারের কল নিব। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কলার, নাম বলে আপনার প্রশ্ন করতে পারেন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আমি নর্থ ওয়েস্ট থেকে ফোন দিচ্ছি। নর্থ ওয়েস্ট থেকে আব্দুল মালিক ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। উনি খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে বিএনপির যে পজিটিভিটি, কিন্তু আমরা তো বলি নাই বিএনপি সরকারের সময় গত 3 টার্ম আমরা দেখেছি। আমরা জনাব তারেক রহমানের যে অবস্থান ছিল আগে, এইটা আমরা খুব ভালো করে দেখেছি। আমার ব্যারিস্টার সাহেব এত সুন্দর করিয়া যে কথাগুলো আমাদেরকে বলছেন, এটা আসলে বাস্তব না। আমি কিন্তু আসলে কোনো দলের সাথে কেন মানে দর্শক একটু অ্যাড করতে চাই, আপনি কেন মনে করছেন এটা বাস্তবসম্মত না? সম্ভব না, কারণ হলো এই দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকার এই অবস্থা। 3 বার বিএনপি সরকার যখন ছিলেন, তারিক সাহেব যখন ছিলেন, তখন ওনারও দুর্নীতির কারণেই দেশে ওনাকে আশা লাগছে। 17 বছর উনি এখানে ছিলেন। ধন্যবাদ কলার, আপনার কোয়েশ্চন ক্লিয়ার, এবং আমার মনে হয় আমাদের আরেকজন কলার আছেন। লেটস সি, সবাই শুধু ব্যারিস্টার সাহেবের দিকে কল দিচ্ছেন। আসসালামু আলাইকুম কলার। আচ্ছা, আসসালামু আলাইকুম তাহির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কারণ ভাই আসসালামু আলাইকুম। জি, আমি ব্যারিস্টার সাহেবের কথা শুনতেছি খুব মনোযোগ দিয়ে, কিন্তু ব্যারিস্টার সাহেব ভুলে গেছেন আমরা 91 দেখেছি, 96 2001 দেখেছি। এখন মঙ্গায় মানুষ মারা গেছে, সারের জন্য গেছে, গুলি খাওয়াইছেন, বাতের জন্য হরতাল করছে, গুলি করে মারছেন, অপারেশন ক্লিন হার্ট করে মানুষ মারছেন, জিয়াউর রহমান সাহেব মানুষ মারছেন। এই যে এত ইতিহাস। আমরা বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। 2 মাস পর পর ঋতু বদলায়, আর আমরা মানুষও বদলে যাই, সব কিছু ভুলে যাই। ব্যারিস্টার সাহেবের এই খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন 2টা পদ্মা সেতু করবেন, ওনারা তো করবেন বলেনি। করার পরে যদি বলেন একটা কি নির্দেশ দেখাতে পারবেন উনি যে এই কাজটা করেছেন? তাহির ভাই, থ্যাংক ইউ আপনাকে। আসলে তাহলে তো বলতে হবে ওনাদেরকে সুযোগ দিতে হবে সরকার গঠনের জন্য। আচ্ছা, প্লিজ আপনি যদি আমাদের কলারের সম্মানিত কলার খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন করেছেন, ছোট্ট করে একটু আনসার করবেন প্লিজ। আপনি বিএনপি সরকারের প্রিভিয়াস যে 2-1টা নেগেটিভ, আমরা আনসারগুলো একটু ছোট করে, আপনি কিন্তু পজিটিভ জিনিসগুলি বললেন না। এবং গত 17 বছরে বাংলাদেশে কি হয়েছিল আপনি একটা কথা কিন্তু আপনি বললেন না। সো আপনি কিন্তু এক পেশে কথা বললেন আজকে। এই বাংলাদেশে আমি যেটা বললাম 234 বিলিয়ন চলে গেল, 92,000 ব্যাংক থেকে চলে গেল। আজকে বাংলাদেশে 700 লোক যে গুম হলো, 2,000 লোককে বিনা বিচারে হত্যা করা হলো, 1,45,000 মামলা দেওয়া হলো, 1,45,000 মামলা দেওয়া হলো, 60 লক্ষ লোককে এই মামলা জর্জরিত করা হলো। এই 36 জুলাই এই কথাগুলো কিন্তু আপনি বললেন না। আমাদের অনেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের প্রেতাত্মা থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 74-এর দুর্ভিক্ষ থেকে মুক্ত করে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। আপনি বললেন না। দুর্নীতির বিষয়ে বললেন, মানে দুর্নীতির যে বিষয়টা 2001-এ আমরা ক্ষমতায় এসেছিলাম। 2001-এর আগে কে ছিল? ওদের ওই বিষয়টা কিন্তু আমরা এসে যখন ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া, সাথে সাথে ওই সালগুলি, সমসাময়িক সালগুলি কিন্তু দুর্নীতিতে বাংলাদেশে ছিল। পরে কিন্তু আস্তে আস্তে বেগম খালেদা জিয়া এমনভাবে এটা কমিয়ে নিয়ে এসেছিলেন, এইটা দেখাবো সারা বাংলাদেশ, সারা পৃথিবী বলেছিল। 2001-এ আমরা এসে আমাদের ঘাড়ে পড়েছিল। এবং এই যে এরা যা করে গেল এই 17 বছরে, এই গভর্নমেন্ট যারা আসবে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটাকে কাটিয়ে উঠতে হবে। বাট তাইলে বলতে হবে যে
24-এ যে সরকার গঠন করলো, তাহলে তো এই যে 92,000 আপনি যে বিলিয়নের কথা বললেন, তাহলে এই বিলিয়নের দায় তো আপনার আওয়ামী লীগই নিচ্ছে, এটা আওয়ামী লীগের ঘাড়ে গিয়ে পড়ছে, তাই না? যেহেতু এখানে আওয়ামী লীগের কোনো নেতা নাই, সো আমি অন্য আনসার দেওয়ার সুযোগ নাই। এটা এরকম এখন তো তাইলে আমরা মানে এটা তো কেউ বলছে না যে ডক্টর ইউনূসে এটা করছেন, তো সেই সময় কেন বিএনপির ঘাড়ে গিয়ে এটা পড়বে? কারণ তখন তো ওই যে ওই সালগুলি প্রথম 2001, 2, 3 তখন দুর্নীতিতে দেখানো হয়েছে বাংলাদেশ শীর্ষে। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে কমিয়ে এনে যখন আমরা 2006-এ যখন আমরা ক্ষমতা ছাড়লাম, তখন কিন্তু আর বাংলাদেশের ওই 2005, 6, 7 কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষস্থানে আর ছিল না। বেগম খালেদা জিয়া এটা কিন্তু কমিয়ে নিয়ে এসেছিল, এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যতবার নির্বাচন করেন 5টি আসন, 3টি আসন, সবগুলি আসনে উনি কিন্তু এবং জয়যুক্ত হয়েছিলেন। এবং 8 বছর বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 91 আপনারা দেখেছেন কত সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ওনার উপর আস্থা রেখেছিল। এবং শুধু দুইটা কথা বলবো বেগম খালেদা, যেটা আমার ওই যে কলার বললেন না, আপনারা জানেন বাংলাদেশে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা এসেছিল, বেগম খালেদা জিয়া এনেছিলেন, যেটা আগে ছিল না। এবং আপনি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা দিয়েছিলেন বিদায় কিন্তু 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসেছিল। এই যে উনার ক্যারল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আমাকে ভুলে গেছেন না, আমরা কারণ ওনার কাছে বেশি প্রশ্ন আসছিল, আর আপনি একটু যদি অ্যাড করতেন। আসলে আমি অ্যাড করতে চাই যে প্রথম কয়েকটা কথা একসাথে। প্রথম যেটা কলার বলছে, অবশ্য বেগম জিয়ার একটা জনপ্রিয়তা ছিল এবং ওনার মরার পরে আমরা একটু ছোট ছোট করে আনসার দেব। একটা কল আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি, ক্যারল ভাইয়ের সাথে আপনি সরাসরি কথা বলছেন, আপনার প্রশ্ন নাম বলে প্রশ্ন করুন। জি ক্যারল ভাই, আমি রফিক কইয়া লুটন তাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন আপনার প্রশ্ন ভাই। জি মঙ্গলবার যে আপনার কোয়েশ্চন ভালো আছেন? ভালো, আপনার প্রশ্ন থাকলে বলেন। আমার প্রশ্ন হইল কি, শফিক ভাই এবারে একটা তাকি একের অধিক সিট তাকি টাইম স্ট্যান্ড করে রানি না, একটা তাকি। ধন্যবাদ। একটা থেকে মিরপুর ঢাকা থেকে একটা থেকে না, একটা থেকে ঢাকা থেকে মিরপুর থেকে করা। ধন্যবাদ আপনারে। আর কোনো কোয়েশ্চন আপনার? আচ্ছা, থ্যাংক ইউ প্লিজ। যেটা বলতে চাইছিলাম যে বেগম জিয়া ওনার জনপ্রিয়তা আছে, ওনার মৃত্যুর পরেও বোঝা গেছে জনতা বিশাল জনতা হয়েছে, ঐতিহাসিক জনতা হয়েছে। কিন্তু আগে বললাম যে ডক্টর শফিকুর রহমানের যে ক্রিসমা আছে বেগম জিয়া, মরহুম জিয়া রহমানের একটা, কিন্তু বর্তমান লিডার তারেক জিয়ার সেই যার কারণে এই অনেকটা কমে যাচ্ছে। উনি বিদেশ ছিলেন ও দেশে, এবং মাদ্রাসের আপনাকে তিনবার কিন্তু নির্বাচনে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এই ক্যারিশমা উনি দেখিয়েছে। সেই সময় তো এখন নাই। যেটা আমি বলতে চাইছিলাম, এখনকার মানুষ কিন্তু ভোটার খুবই সচেতন, বিশেষ করে তরুণ সমাজ তারা খুবই সচেতন। আমরা আগের বার শুনছি 10 টাকা ধরে চাল দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে, কিন্তু তা মানুষ কোথায় পাইতে সেটা জানে। এইভাবে মানুষকে এখন আর ধোঁকা দেওয়ার সময় নাই। মানুষ খুব যে আপনি ওইটা যেটা বলছেন খুবই সুন্দর প্রজেক্ট, যে ফ্যামিলি কার্ড বা ওইটা আমরা মুসলমান হিসেবে আমরা আল্লাহ নবী ওইটা এস্টাবলিশ করেছেন, কিন্তু আগে আমরা ওই টাকাগুলো কোথা থেকে আসতে হবে সেটা আমরা আগে দেখাইতে হবে, তারপর এই এখন তো ওইটাই নাই। প্লাস জামাতের প্রতি মানুষের একটা আলাদা, যেটা আমি দেখে আসলাম বা এখনও দেখছি, যে মানুষ যে বিএনপি বা লাঙ্গল বা নৌকা সবগুলো মানুষ দেখতে, জামাত দুর্নীতি করবে কিনা সেটা বলে নাই, কিন্তু মানুষ তো এখানে আমার একটা কোয়েশ্চন আছে। যখন 2001 সালে যেটা বিএনপির ঘাড়ে গিয়ে পড়ে, তখন কিন্তু জামাত জোটবদ্ধ ছিল। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে সেটা কি মানে সেটা তো জামাতের দুইজন মন্ত্রী অবশ্যই গাড়ি, কিন্তু জামাত কিন্তু ব্যক্তি হিসাবে জামাতের যে দুইজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কেউ দূরবীন দেওয়া কোনো ধরনের অভিযোগ পায় নাই, কোনো দুর্নীতি পায় নাই। কিন্তু আমি যেটা বলছি, মানুষ এখন মানে পার্টি হিসাবে মানে বিএনপিকেও দেখতে, নৌকাকে আওয়ামী লীগকেও দেখেতে, লাঙ্গলকেও দেখেছে, কিন্তু জামাতকে দেখে না। এই একটা সুর মানুষের মনে আছে যে তাদেরকে দিয়ে দেখি না। এটা তো এরপরে 5 বছর পরে আমরা বলবো যে জামাত এটা করতে পারেন নাই। তো এখন এই অভিযোগটা জামাতের কাছে আসে নাই, তারাও গর্ব করে বলতেছে আমরা দুর্নীতি করি নাই, কিন্তু দুর্নীতির সুযোগ পাইলে বোঝা যাবে দুর্নীতি করে কিনা। এই কিন্তু মানুষের আরেকটা বিষয়, অনেকেই অনেক ধরনের টক শো বিশ্লেষক যারা করেন তাদের কাছ থেকে আমরা দেখি যে জামায়াত ক্ষমতায় আসার পরে, যেমন ধরেন
বহির্বিশ্বের যে একটি কানেকশন তৈরি করা প্রয়োজন, সেক্ষেত্রে জামাত হয়তো বা ওইভাবে করতে পারবে না। এটা আপনি ইতিমধ্যে দেখেছেন, আজকেও দেখছেন, গতকালকেও যখন যখন তারা প্রকাশ করে তখনও দেখেছেন। এখন আর মানে আগের মতো নয়, এখন বরং অন্যান্য বিদেশি দল যখন যায়, কূটনীতিকরা যায়, তারা প্রথমে গিয়ে জামাতের অফিসে যায় এবং জামাতের অফিসে পর্যন্ত গতকাল গেছে, তারা শিডিউল দিতে পারতেছে না। আমি কোনো জামাত করি না, আমি আপনার মতো আমার মতো মিডিয়া হিসেবে দেখছি এবং সরজমিনে দেখতেছি যে এখন কিন্তু সেই সময় না। এখন বরং পশ্চিমা দেশগুলো, আমেরিকা, এবং আমরা সবাই জানি যে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ কিছু গোষ্ঠীরাই প্রভাব ফেলে, এবং সেই হিসাবে আমেরিকা করেন আর যেখানে ওরা কিন্তু সরাসরি জামাতের সাথে যোগাযোগ করতেছে এবং জামাতকে বিভিন্ন ধরনের সহযোগিতা করতে। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আরেকটা কোয়েশন আপনার কাছে রাখতে চাই যে ডক্টর শফিকুর রহমানের অনেক বক্তব্যের মাধ্যমে বিশেষ করে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা বা নারীদেরকে ক্ষমতায়ন থেকে দেখা গেছে যে বিশ্ব পরিমণ্ডলে যেটা এখন বেশি প্রয়োজন, সেক্ষেত্রে জামাতের অনেকগুলো নীতি কিন্তু সেই জায়গাতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেটা আপনি কীভাবে দেখেন? এটা আমি নেতিবাচক মনে হয় না। আমি এবার ওখানে আপনি দেখেন যে যেটা উনি একটা ক্ষেত্রে বলছেন যে 5 ঘন্টা করেন, যে আমরা এদেশে আমরা প্যাটার্নিটি লিভ থাকে, কিন্তু বাংলাদেশে এইরকম সিস্টেম এখনো হয় নাই বিভিন্ন জায়গায়, এবং মহিলাদের উপরে জুলুম করা হয় যে ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করতে হয়। আমি এইবারও নিজের চোখে দেখে আসলাম বিভিন্ন জায়গায় বাচ্চা আমাদের বাসা বাড়িতেও কাজ করে 2 মাস 3 মাস 5 মাসের বাচ্চা নিয়ে করতে। উনি সেই ক্ষেত্রে বলছেন যে ওদের আওয়ারটা কমাবেন, কিন্তু এই আওয়ারটা কিন্তু তারা 3 ঘন্টা বা 4 ঘন্টা যে করা হবে সংযুক্ত, এটা খুবই ভালো উদ্যোগ। জি না, আপনি গতকালকে এবং এর আগেও উনি বলছেন একটা বলা ওইটাকে খুব হাইলাইট করা হয়েছে, কিন্তু উনি এখন সবচেয়ে বেশি নারীদের এবং তাদের দেখবেন যে সবচেয়ে বেশি নারীদের যে পর্যন্ত আপ টু ডিগ্রি পর্যন্ত তাদের পড়ারও ব্যবস্থা করে দেওয়া হবে। উনি নারীদেরকে সবচেয়ে বেশি বারবারই বলছে যে নারীদেরকে সম্মান করা হবে, নারীদেরকে। কিন্তু এই কাজের ব্যাপারেও আপনি দেখবেন যে কাজটা তাদের কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই যে 8 ঘন্টা পয়সা উনি বলছে আরেকটা মহিলা আছে 3 ঘন্টা কাজ করতে পারবে, সে ওই 3 ঘন্টা করবে, 3 ঘন্টা বেতন, কিন্তু তাদের ওইটা ইয়ে করা হবে তাদের মধ্যে। আচ্ছা ক্যারল ভাই, নারীদের ক্ষেত্রে আমি একটু যদি বলি, এটা অ্যাড করি, উনি কিন্তু ক্লিয়ার বলেছেন নারীদের কর্মঘণ্টা কমে গেছে, 5 ঘন্টা বলছেন তো সেটা বিষয় না। না, বাংলাদেশে নারীরা বলতে সারা বিশ্বে নারীরা কিন্তু পুরুষদের সমানভাবে, দেখেন বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় সংস্থা আছে, এনজিওগুলি আছে, তখন কিন্তু নারীদেরকে যদি কর্মঘণ্টা কমিয়ে নিয়ে ওদেরকে নিবে না, বলছে না আমরা সমান সারা ওয়ার্ল্ডের মতো আমরা থাকতে চাই। এবং দেখেন 5% নারী দেওয়ার কথা এই যে সংসদে একজনে কিন্তু 300 আসনের মধ্যে একটা আসনে কিন্তু নারীদের নাই, উনি নারীদের নাই। এবং উনি 9 ঘন্টা পরে ওই ইয়েটা ডিলিট করলেন কেরল ভাই। 9 ঘন্টা পরে উনি বললেন যে কর্মজীবী নারীদের ভিতরে খুব খারাপ একটা ভাষা উনি গালি দিলেন কর্মজীবী নারীদের। বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ কর্মজীবী নারী আছে যারা তাদের সন্তান শিক্ষা এই কর্মজীবী নারী, উনি একটা গালির মতো হয়ে গেল, আমি বলবো না এটা, কিন্তু 9 ঘন্টা পরে উনি ডিলিট করে বললেন যে এটা আমি দেই নাই। আচ্ছা, তারপরে দেখেন শোনেন ভাই, উনি ওইটা তো তারপরে ওইটা একটা আপনার সবাই বলতেছি সমর্থন দিয়েছিল জামাত ইসলামী 1965 সালে, বেগম খালেদা জিয়াকে তারা সমর্থন দিয়েছিল। একজন কলার আছেন, একটু কলার। 1991 সাল, 2001 সাল এবং 2018 সাল একজন কলার। এবং কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার, আপনার নাম বলে প্রশ্ন প্লিজ। ভাই আমার নাম হলো রাজু। আচ্ছা ভাই বলেন। আমি এটা বলতে চাইছি যে আপনার আলোচনা দেখে খুব খুশি হয়েছি, বাট আপনার জামাত সম্বন্ধে যারা কথা বলতেছেন, জামাতের যে লিডার আছেন উনি তো দুইবারই ফেল করছেন, উনি দুইবারই ফেল করছেন। উনি আবার জামাতের লিডার পাঠ করলেন, উনি নিজের এলাকায় কেন জানাবেন না? ওকে, আর কোন কোয়েশ্চেন? হ্যাঁ, আর একটা কোয়েশ্চন আছে। এই যে জামাতের যারা বা জামাতের লিডার যারা বিরুদ্ধে কথা বলছে, ওরা তো রাজাকার, ওরা তো মুনাফিক কেন? থ্যাংক ইউ কলার। কলার যেটা বলছিলেন যে কেন ডক্টর শফিকুর রহমান তার স্থানীয় জায়গা থেকে দাঁড়ালেন না, আর এবং যে 1971 সালের যে তার যে তকমাটা আছে যে রাজাকার বা এই ধরনের এই বিষয়টা নিয়ে উনি জানতে চাচ্ছেন যে জামাত ইসলামের এইটা হওয়া সত্ত্বেও কেন সাপোর্ট করা হচ্ছে।
এটা তো জামাতের ব্যাপার। আমি যেটা ধারণা করতে পারি যেটা তারা জামাত কিন্তু প্রত্যেক ব্যক্তি তাদের যে যেখানে বলবে তাকে দেওয়া হয় না। জামাত কিন্তু একটা সংঘবদ্ধ সংগঠন এবং তার কেন্দ্রতে বলা হয় যে তুমি এখানে হারাও, তুমি এখানে তার যেখানে ভালো মনে করে যে সিট আছে ওখান থেকে দিবে তারা। এবং হয়তো খোলাওয়ালায় থাকলে হয়তো উনি কম ভোট পাবেন, ঢাকায় থাকলে বেশি ভোট পাইতে পারেন, এটাও হইতে পারে যুক্তি। অথবা উনি কেন্দ্রতে আছেন, কেন্দ্রতে দিতেন, সেটা হয়তো। আর তহমাটা যেটা ওইটা এখন আর এই দিন শেষ। ওইটা একটা ওনারা অবশ্যই বাংলাদেশের পক্ষে ছিলেন না, পাকিস্তানের পক্ষে ছিলেন, অখণ্ড বাংলাদেশ চাইছিলেন। এবং যারা এই সমাজে এখন খাটে না, যারা হচ্ছে তারা 11 জন লিডারের ফাঁসি হয়েছে তাদের। এখন যারা জামাত করতেছে, যে ছাত্র সংগঠনে আসতেছে, তরুণ যারা শিবির করতেছে, তারা কিন্তু ওই তকমার সাথে তারা নাই, তারা ওইটা বিশ্বাসও করে না। তারা দেশের সন্তান, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে এবং তারা ওইটা তারা গাড়ি নেয় না। ধন্যবাদ কারল ভাই, যদিও আপনি আজকে জামাত রিপ্রেজেন্ট করছেন, আপনি একজন সাংবাদিক হিসেবে এসেছেন, এরপরও কলার আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমাদের অনেক কলার লাইনে আছেন। আমরা দুঃখিত, আজকে প্রোগ্রামটা আমরা 1 ঘন্টার, আমরা পরবর্তীতে আমাদের লাইভ টক শো থাকবে আপনাদের জন্য। 12 তারিখ সারাদিন লাইভ থাকবে, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে রুমিন ফারহানা, she was a figure for the BNP and she was a very vocal for the BNP. যখন কেউ ছিল না, অনেকের মধ্যে রুমিন ফারহানা ছিলেন। আমি ছোট্ট করে একটু জানতে চাই যে রুমিন ফারহানার বর্তমান অবস্থানটা কেন এরকম হলো? জি ধন্যবাদ। একটু ছোট্ট করে বলেন, আমাদের মাত্র 1.5 মিনিট সময় আছে। আচ্ছা, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা দল। প্রত্যেকটা আসনে আমাদের কিন্তু 2 জন 3 জন করে কিন্তু যোগ্য প্রার্থী ছিলেন। সো সেই জায়গায় আমরা কিন্তু এখানে কাকে দিয়েছি, আমাদের জুটের একজন প্রার্থীকে দিয়ে, ইসলামী একটা দলের একজনকে দিতে হয়েছে। আপনি জানেন ওই কুলাউড়াতে কাকে দেওয়া হয়েছে, যিনি আমাদের ডক্টর শফিক সাহেবের, ওনাকে না দিয়ে কিন্তু আরেকজনকে দেওয়া হয়েছে, জুটের একজনকে। সো এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং রুমিন ফারহানা আমি মনে করি উনি একজন যোগ্য নারী নেত্রী। ওনার কিন্তু সুযোগ ছিল আরও 50 জন নারী কিন্তু এমপি কিন্তু আসবেন। তারপরে জানেন আপনি ওইখানে কিন্তু উচ্চকক্ষ হচ্ছে, নিম্নকক্ষ উচ্চকক্ষ, ওনার সুযোগ ছিল অন্যভাবে করার। যাই তারপরে আমি মনে করি ওনাকে দিলে ভালো হতো। বাট আমি এটা কি লাস্ট সেগমেন্ট আমার নাকি আমাদের হাতে আর সময় নাই, একদম সময় নাই। তাইলে আমি একটা কথা বলে শেষ করি। আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা একবার আমাদের নেতাকে সুযোগ দেন। আমার নেতা বলেছেন আমরা যে ইশতেহারটা দিয়েছি এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি না, এটা সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবাধিকার রাজনীতি বিশ্বাস করে, ক্ষমতা নয়, জনগণের অধিকারী বিএনপির রাজনীতি কেন্দ্রবিধি লুটপাট নয়, উৎপাদন, ভয় নয়, অধিকার, বৈষম্য নয়, যোগ্যতা। এই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং সবার আগে বাংলাদেশ। থ্যাংক ইউ। সবার আগে বাংলাদেশের যে স্লোগান নিয়ে আছেন, সেই স্লোগান যেন বাস্তবে অবশ্যই পরিলক্ষিত হয়। কারণ ভাই আমি প্রথমে বলা উচিত ছিল, আমি লন্ডন প্রেস ক্লাবের আপনি সেক্রেটারি হিসাবে বাংলাদেশ একটা সুখী সুন্দর সমাজ হোক, যেখানে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। থ্যাংক ইউ কারল ভাই। আর আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ শতব্যস্ততার পরেও আমাদের সাথে জয়েন করার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন দীর্ঘদিন পরে আমিও এনটিভি, আমার প্রিয় চ্যানেল এনটিভি ইউরোপের পর্দায় আসছিলাম। আপনারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এবং পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হবো। আমরা চাই, যেটা কারল ভাই, আমাদের ব্যারিস্টার এম লিয়াকত আলী ভাই বলছিলেন যে আমাদের অবশ্যই একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই 12 তারিখ সারাদিন আপনারা এনটিভির ইউরোপের পর্দায় দেখতে থাকবেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরাসরি সম্প্রচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।